কিছু একটা ঘটছে, খুব চুপচাপ ঘটছে। মধ্যপ্রাচ্যের আকাশে এমন একটা জিনিস ভাসছে যেটা নিয়ে কেউ একটা শব্দও উচ্চারণ করছে না। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে কোনো ব্রিফিং আসেনি, তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রেস কনফারেন্স ডাকেনি, লন্ডন আর প্যারিসের কূটনৈতিক মহল থেকেও কোনো শব্দ ভেসে আসছে না। এই চুপ থাকাটা কি স্বাভাবিক? একদমই না। যখন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো একযোগে মুখে তালা লাগায়, তখন বুঝতে হবে ভেতরে এমন কিছু ঘটছে যেটা তাদের পেটের ভেতরটা মুচড়ে দিচ্ছে। এই মুহূর্তে ঠিক সেটাই হচ্ছে। আর সেই গোপন ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে ইরান। গোয়েন্দা মহলে প্রথম ফিসফিসানিটা শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে। কয়েকটা বেনামি সোর্স থেকে একটা তথ্য বেরিয়ে আসে, যেটা শুনে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চায়নি। তারা জানিয়েছিল ইরানের আকাশ সীমায় একটা ড্রোন নিয়মিত টহল দিচ্ছে, যেটার প্রযুক্তি এই মুহূর্তে পৃথিবীর অধিকাংশ দেশের কল্পনারও বাইরে। এটা কোনো সাধারণ রিকনেসান্স ড্রোন না, এটা এমন কিছু যেটাকে ছোঁয়ার চেষ্টা করলে আঙুল পুড়ে যাবে। কিন্তু আসল বোমাটা ফাটলো যখন জানা গেল এই ড্রোনটা কোথা থেকে এসেছে। উত্তর কোরিয়া। হ্যাঁ, সেই উত্তর কোরিয়া যাকে নিয়ে কথা বলতেও পশ্চিমা নেতারা 10 বার ভাবেন। একটা পারমাণবিক শক্তিধর দেশ যারা কারো মুখ চেয়ে কিছু করে না। তারা তাদের সবচেয়ে গোপন সামরিক প্রযুক্তি এখন ইরানের হাতে তুলে দিয়েছে। আর এই একটা পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যটাকে এলোমেলো করে দিয়েছে। ড্রোনটার নাম ডিপ আর্ক ইউএভি। নামটা এখনও অনেকের কাছে অচেনা, কারণ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই এর অস্তিত্ব সম্পর্কে অন্ধকারে ছিল। সিআইএ, যারা পৃথিবীর প্রতিটা কোণায় চোখ রাখার দাবি করে, তারাও এই প্রজেক্টের কোনো হদিস পায়নি। MI6-এর রাডারেও এটা ধরা পড়েনি। আর যখন জিনিসটা হঠাৎ করে সামনে এলো, তখন সবাই একটা ধাক্কা খেল। বোঝা গেল তারা কতটা পেছনে পড়ে আছে। যে দেশকে তারা এতদিন অনুন্নত আর পশ্চাৎপদ বলে উড়িয়ে দিয়েছিল, সেই দেশ চুপচাপ এমন একটা জিনিস তৈরি করে ফেলেছে যেটা পশ্চিমা দুনিয়ার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই ড্রোনটা আসলে কি করতে পারে সেটা যদি কেউ বিস্তারিত জানে, তাহলে তার পক্ষে স্বাভাবিক থাকা কঠিন। শুরুতেই বলা দরকার, এটা নিঃশব্দে ঘন্টার পর ঘন্টা ভাসতে পারে। শত্রুপক্ষের একেবারে মাথার উপর দিয়ে চলে যায়, অথচ কেউ বুঝতেই পারে না। রাডারে ধরা পড়ে না, তাপীয় সংকটে ট্র্যাক করা যায় না। স্টেলথ প্রযুক্তির এমন একটা লেভেলে এটাকে তৈরি করা হয়েছে যেটা আমেরিকার নিজস্ব কিছু স্টেলথ প্রোগ্রামের সঙ্গে পাল্লা দিতে পারে। ছবি তোলার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে সাধারণ স্যাটেলাইট ইমেজের তুলনায় এটা বহুগুণ পরিষ্কার এবং নির্ভুল যেটা দেয়। সামরিক স্থাপনা শনাক্ত করা হোক, ট্রুপ মুভমেন্ট হ্যাক করা হোক, বা সরাসরি স্ট্রাইক মিশনে যাওয়া হোক, সবকিছুই এই একটা মেশিনে সম্ভব। কিন্তু এখানেই শেষ না। সবচেয়ে ভয়ের জায়গাটা হলো এই ড্রোন শত্রুপক্ষের রাডার সিগন্যাল আর যোগাযোগ ব্যবস্থা ইন্টারসেপ্ট করতে পারে। মানে কোনো দেশ যদি গোপনে আরেকটা দেশের সাথে সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলে, সেই কথাটা সরাসরি ইরানের গোয়েন্দা সদর দপ্তরে চলে যায়। যুদ্ধ শুরুই হয়নি, অথচ ইরান আগে থেকেই জেনে গেছে কে কোথায় কি করতে চাইছে। এই ধরনের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সক্ষমতা পৃথিবীতে গুটি কয়েক দেশের হাতে আছে। এখন সেটা ইরানের ঘরে ঢুকে গেছে উত্তর কোরিয়ার সৌজন্যে। আরও একটা জিনিস আছে যেটা বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়েছে। সাধারণত যে কোনো ড্রোন জিপিএস সিগন্যালের উপর নির্ভর করে চলে। শত্রু যদি জিপিএস জ্যাম করে দেয়, তাহলে ড্রোন অন্ধ হয়ে যায়। কিন্তু ডিপ আর্ক সেই সীমাবদ্ধতা অতিক্রম করে ফেলেছে। জিপিএস বন্ধ থাকলেও এটা নিজের আভ্যন্তরীণ ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে মিশন সম্পন্ন করে নিরাপদে ফিরে আসে। তার উপর এটা মাটির নিচে কি লুকানো আছে সেটাও বলে দিতে পারে। কেউ যদি ভূগর্ভে অস্ত্রাগার বানায় বা গোপন বাংকার তৈরি করে, সেটা এই ড্রোনের সেন্সর থেকে লুকানো সম্ভব না। ভূগর্ভস্থ কম্পন আর ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার ধরে ফেলে এটা বুঝে নেয় মাটির পেটে কি চলছে। ড্রোনটার দুটো ভার্সন আছে। ছোটটা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, আর বড়টা সরাসরি বোমা বা মিসাইল বহন করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে। দুটো মিলিয়ে ইরানের হাতে এমন একটা যুগলবন্দি তৈরি হয়েছে যেটা আগে কখনো তাদের কাছে ছিল না। খবর পাওয়া গেছে উত্তর কোরিয়া এই ড্রোনের সফল পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছিল ব্যালিস্টিক সাগরের উপকূলে। সেই পরীক্ষার পর থেকেই পশ্চিমা গোয়েন্দা মহলে একটা অস্বস্তি তৈরি হয়েছিল, কিন্তু কারো মাথায় আসেনি এটা এত তাড়াতাড়ি মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবে। আর যেদিন নিশ্চিত হওয়া গেল ইরানের আকাশে সেটা উড়ছে, সেদিন থেকে পেন্টাগন থেকে শুরু করে ডাউনিং স্ট্রিট পর্যন্ত সবখানে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কারণ ইরান তো আগে থেকেই নিজেদের মিসাইল আর ড্রোন বানাতে পারে। তাদের শাহেদ সিরিজের ড্রোন রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে, আর এখন তার সাথে যোগ হলো এই অত্যাধুনিক গোয়েন্দা যন্ত্র, যেটা শুধু অস্ত্র ভাণ্ডারে একটা নতুন জিনিস যোগ হওয়া না, এটা পুরো ক্ষমতার সমীকরণটাই উল্টে দেওয়া। এখানে একটা প্রশ্ন অনেকের মনে আসবে, ইসরায়েলের তো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী, আমেরিকার তো পুরো অঞ্চল জুড়ে সামরিক ঘাঁটি ছড়ানো, তাহলে কেউ কেন এই ড্রোনটাকে ভূপাতিত করছে না? উত্তরটা সোজা। এই ড্রোনে আঘাত করা মানে সরাসরি উত্তর কোরিয়াকে আঘাত করা, একটা পারমাণবিক শক্তিধর দেশকে সরাসরি উস্কে দেওয়া। কিম জন উন কি করবেন সেটা কেউ আন্দাজ করতে পারে না, তাই সবাই চুপ। এই চুপ থাকাটাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত বিজয়।
ঠিক এই সময়টাতেই আরেকটা খবর এসেছে যেটা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ইরান ইতিহাসে প্রথমবারের মতো তাদের সবচেয়ে মারাত্মক সেজিল 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেছে। এটা কঠিন জ্বালানিতে চলা 2 পর্যায়ের মিসাইল। কঠিন জ্বালানি মানে এটা জ্বালানি ভরা অবস্থায় মাসের পর মাস মজুত রাখা যায়। কমান্ড এলে মুহূর্তের মধ্যে ছুটে যাবে। পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার। ইরানের মাটি থেকে ছোড়া মাত্র 7 মিনিটের মধ্যে এটা ইসরায়েলের আকাশে ঢুকে পড়ে। 7 মিনিট। একজন মানুষ 1 কাপ চা বানানোর সময়টুকুও পায় না। আয়রন ডোমের পক্ষে প্রতিক্রিয়া জানানোর আগেই সব শেষ। সামরিক বিশ্লেষকরা এই মিসাইলকে ডাকছেন ড্যান্সিং মিসাইল, কারণ এটা আকাশে উঠে বারবার গতিপথ বদলায়। রাডার স্ক্রিনে দেখা যায় একটা দ্রুতগামী বিন্দু হঠাৎ একদিকে মোড় নিল, আবার অন্যদিকে চলে গেল। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা একটা জীবন্ত দুঃস্বপ্ন। শুধু সেজিল নয়, ইরান একসাথে মাঠে নামিয়েছে খররাম হাসার মিসাইল, যেটা প্রায় 2 টন বিস্ফোরক বহন করে। 2 টন বিস্ফোরক যখন কোনো শহরের বুকে আছড়ে পড়ে, তখন সেখানে শুধু ধ্বংসস্তূপ পড়ে থাকে। খাইবার, শোকন, কদর, এমাদ সব মিলিয়ে তেল আবিবের দিকে যে হুমকি তৈরি হয়েছে, সেটা ইসরায়েলি জনগণের মধ্যে এক অদৃশ্য কাঁপুনি ছড়িয়ে দিয়েছে। এবার আসা যাক গল্পের সবচেয়ে রোমহর্ষক অধ্যায়। হরমুজ প্রণালীর ঠিক মুখে প্রায় 1445 বর্গ কিলোমিটার জুড়ে পড়ে আছে কেশম দ্বীপ। সমুদ্রের বুকে যেন কেউ একটা বিশাল পাথরের তালা ঝুলিয়ে দিয়েছে। 1.5 লাখ মানুষের বসতি, বেশিরভাগ সুন্নি মুসলিম। সাগর ঘিরেই তাদের দিনকাল কাটে। কিন্তু এই শান্ত মানুষগুলোর পায়ের তলায় এখন লুকিয়ে আছে 21 শতকের সবচেয়ে বিধ্বংসী মরণাস্ত্রের গোপন ভাণ্ডার। সামরিক বিশ্লেষকরা কেশমকে এখন ডাকছেন আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। ডোবানো যায় না এমন বিমানবাহী রণতরী। দ্বীপের মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ কাটা হয়েছে। ভূগর্ভস্থ এই মিসাইল নগরীতে কতগুলো দ্রুতগামী আক্রমণকারী স্পিডবোট লুকানো আছে, কিংবা কতগুলো উপকূলীয় মিসাইল ব্যাটারি সাজানো আছে, সেটা আমেরিকার সবচেয়ে আধুনিক গোয়েন্দা স্যাটেলাইটগুলোও বের করতে পারছে না। গত সপ্তাহে ইরান যখন এই প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে হামলার হুমকি দিল, তখন পুরো হরমুজ জলপথে জাহাজ চলাচল কার্যত থেমে গেল। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের ধমনী এখন অচল। বিশ্ব অর্থনীতির শিরায় শিরায় কাঁপন ছড়িয়ে পড়েছে। অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার 1 সপ্তাহের মাথায় আমেরিকান যুদ্ধ বিমান কেশমের একটা পানি শোধনাগারে বোমা ফেলল। চারপাশে লোনা সমুদ্র, মিঠা পানির একমাত্র উৎসটা ধ্বংস। 30টা গ্রামের মানুষের পানির সরবরাহ রাতারাতি বন্ধ। শিশুদের কান্না আর বৃদ্ধদের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তেহরান এটাকে সাধারণ নাগরিকদের উপর চালানো বর্বর অপরাধ বলে চিৎকার করল, আর প্রতিশোধ নিতেও এক মুহূর্ত দেরি করল না। আইআরজিসি সোজা বাহরাইনের জুফায়ের মার্কিন ঘাঁটিতে ভয়ঙ্কর পাল্টা আঘাত হানল। ইতিহাস ঘাটলে দেখা যায় এই দ্বীপ নিয়ে লড়াই কোনো নতুন ঘটনা না। পর্তুগিজরা একসময় এখানে দুর্গ বানিয়েছিল, অটোমানরা লুটপাট চালিয়েছিল, ব্রিটিশরা নৌ ঘাঁটি গড়ে তুলেছিল, কিন্তু প্রত্যেকেরই একদিন এই দ্বীপ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন আমেরিকা আর ইসরায়েলের পালা এসেছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন রণতরীর বহর সাজিয়ে জোর করে এই জলপথ খোলার চেষ্টা করছে। কিন্তু কেশমের ভূগর্ভস্থ দুর্গ ভেদ করা যে কতটা দুঃসাধ্য, সেটা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এখন হাড়ে হাড়ে অনুভব করছেন। এখন পুরো ছবিটা যদি পেছনের দিকে সরে গিয়ে একবার দেখা হয়, তাহলে যে দৃশ্যটা ফুটে ওঠে, সেটা পশ্চিমা বিশ্বের জন্য অত্যন্ত অস্বস্তিকর। ইরান আর একা দাঁড়িয়ে নেই। রাশিয়া আগে থেকেই কাঁধে কাঁধ মিলিয়েছিল। এখন উত্তর কোরিয়াও প্রকাশ্যে মাঠে নেমেছে। এই ড্রোন পাঠানো আর সেজিল মোতায়েন করা আলাদা আলাদা ঘটনা মনে হলেও আসলে এটা একটাই বার্তা। সেই বার্তাটা হলো, ইরানে কেউ হামলা চালালে তার পরিণতি শুধু তেহরানের পক্ষ থেকে আসবে না, পিয়ংইয়ংয়ের ছায়াও সেখানে থাকবে। এই 3 দেশ মিলে যে অক্ষর শক্তি দাঁড় করাচ্ছে, সেটা পশ্চিমা কৌশলবিদদের ঘুম হারাম করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা পশ্চিমা একচ্ছত্র অধিপত্যের ভিত্তিটা এখন নড়বড় হয়ে যাচ্ছে। নতুন খেলোয়াড়রা মাঠে নেমেছে, আর তাদের হাতের কার্ডগুলো অনেক বেশি শক্তিশালী। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা নিশ্চিত করে এখনও কেউ বলতে পারছে না। তবে একটা বিষয় এখন পরিষ্কার, ইরানের আকাশে যে রহস্যময় ড্রোন উড়ছে আর মাটির গভীরে যে মিসাইল নগরী গড়ে উঠেছে, সেটা বিশ্ব রাজনীতির পুরো হিসাব নিকাশটাই বদলে দিয়েছে। পুরনো নিয়মে এই খেলা আর চলবে না। নতুন বাস্তবতায় নতুন হিসাব কষতে হবে, আর সেই হিসাবে ইরান এখন অনেক এগিয়ে।